আমাদের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ ব্যাংককে গিয়েছেন এবং তার এই ব্যাংকক যাত্রা নিয়ে সারা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। তিনি পরশুদিন রাতে এয়ারপোর্টে এসেছেন এবং লিটারালি 9 মে হয়ে গেছে গতকাল তিনি থাই এয়ারওয়েজের একটি বিমান যোগে থাইল্যান্ডে গিয়েছেন। তিনি কেন গিয়েছেন এটা নিয়ে নানা জনের নানা আলোচনা। অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার অনুপস্থিতিতে হয়তো আব্দুল হামিদ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষ হয়ে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পালন করতে পারেন, সুতরাং তাকে দেশ থেকে সরিয়ে দেওয়া হলো। আবার একই সময়ে কাকতালীয় ভাবে নারায়ণগঞ্জের সদ্য প্রাক্তন মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি গ্রেপ্তার হয়েছেন। তিনি খুবই ক্লিন ইমেজের একজন আওয়ামী লীগ নেতা এবং তার ব্যাপারেও শোনা যাচ্ছিল যে এই পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পেতে পারেন। সুতরাং আওয়ামী লীগকে ঠেকানোর জন্য একদিকে আইভিকে গ্রেপ্তার করা হলো, আর একদিকে জনাব আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে বাইরে চলে যেতে দেওয়া হলো এবং এটা কিন্তু ব্যাপকভাবে মানুষ খেয়েছে। এবং একই সাথে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে হুঙ্কার ছাড়লেন যে কারা তাকে এভাবে যেতে দিল, তিনি ইন্টারপোলের সাথে যোগাযোগ করে আব্দুল হামিদকে বাংলাদেশে ফিরিয়ে আনবেন এবং দেখা গেল যে বলির পাঠা হিসেবে 3-4 জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু আসলে কি হয়েছে? এবং এই যে টোকাই কিছু আছে এনসিপির টোকাই নেতা, তারা অমনি লাফালাফি শুরু করলো যে কি করে আব্দুল হামিদের মতো লোক দেশ ছেড়ে চলে গেলেন। কিন্তু কেউ আমরা কি আসলে সত্যটা জানার চেষ্টা করেছি? এটাই মানে এই যে ইউটিউবে আপনাদের সাথে কথা বলি, ইউটিউবটা একটা ভার্চুয়াল জগৎ, একটা আনরিয়াল জগৎ, একটা অবাস্তব একটা জায়গা যেখানে আমরা আসলে সত্যটা জানতে সবসময় আগ্রহী না, সত্য খোঁজার জন্য যে সামান্য পরিশ্রম সেটাও হয়তো আমরা করতে চাই না। তাহলে আমরা একটু জেনে নিই যে জনাব আব্দুল হামিদের আসলে কি ঘটনা ঘটেছিল। তিনি কয়েকদিন ধরে বেশ অসুস্থ বোধ করছিলেন, তার শারীরিক ওজনটা কমে যাচ্ছিল এবং তার খাবারের রুচি কমে যাচ্ছিল। এই অবস্থায় এপ্রিল মাসের শেষ সপ্তাহে তার আত্মীয় স্বজনরা তাকে ঢাকার সিএমএইচ এ ভর্তি করেন, কম্বাইন্ড মিলিটারি হসপিটাল যেটা আছে সেখানে তিনি ভর্তি করেন। এবং আমরা সবাই হয়তো জানি যে বাংলাদেশের প্রেসিডেন্সি অনুযায়ী তিনি কিন্তু তার অবস্থান কিন্তু চতুর্থ। তিনি সাবেক একজন রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রের অনেক প্রোটোকল পান। সিএমএইচ এর ট্রিটমেন্টের পরে তাকে 27 তারিখে ডিসচার্জ করা হয় এবং এই ডিসচার্জ সার্টিফিকেটের একটা কপি আমার হাতে এসেছে, আমি এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি। যদিও পেশেন্টের কনফিডেন্সিয়ালিটির কারণে এসব দেখানো উচিত নয়, কিন্তু আমার মনে হয় যে এটি দেখানো যেতে পারে। এবং দেখেন তার ইসিজি করা হয়েছে, ইকো করা হয়েছে, আল্ট্রাসাউন্ড করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে, ব্রেনের এমআরআই করা হয়েছে এবং তার সিটি স্ক্যানে দেখা গেছে যে তার ফুসফুসের ডান পাশের ফুসফুসের নিচের যে অংশটা আছে তার পেছনের দিকে একটা টিউমারের মতো দেখা গেছে। এই টিউমারটা কি ক্যান্সার কিনা এটার জন্য ফার্দার ইনভেস্টিগেশন দরকার এবং এর জন্য তারা একটা বেসিক্যালি একটা সিটি গাইডেড কোর বায়োপসি করা দরকার। কিন্তু রোগীর আত্মীয় স্বজনরা সেটি বাংলাদেশে করাতে চায়নি এবং এটি বয়স এবং তার অবস্থান বিবেচনায় হয়তো বাংলাদেশে করাটা কিছুটা ঝুঁকিপূর্ণ। এজন্যই তারা সিদ্ধান্ত নেয় যে তারা দেশের বাইরে এর চিকিৎসাটা করাবে এবং এর জন্য আমি যদি ভুল না জেনে থাকি তাহলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকেও সম্মতি নেওয়া হয়েছে। জনাব আব্দুল হামিদের একজন আত্মীয় আছেন, তিনি ডক্টর ইউনূসের সাথে যোগাযোগ করেছেন এবং অনেকেই জানেন যে রাষ্ট্রপতি সাবেক আব্দুল হামিদের চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে এবং তারা সম্মতিও দিয়েছেন। এবং আমি এই যে যখন রেকর্ডিং করছি এখন ব্যাংককে 12:15 মতো বাজে, দুপুর 12:15। আমি সকালে কথা বলেছি আব্দুল হামিদ সাহেব একজন অ্যাটেন্ডেন্টের সাথে আমি কথা বলেছি, যিনি সেই মুহূর্তে ব্যাংককের বামরুন গ্রাড হাসপাতালের বাইরে হাসপাতালে ছিলেন এবং আব্দুল হামিদকে তখন একটা প্রসিজার করার জন্য নিয়ে গেছে। আজকে তার পেট স্ক্যান পরীক্ষাটা সম্পন্ন হবে। তো আমি সেই অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলেছি
এবং এই পেট স্ক্যানের পরে আমি ধারণা করছি যে এর পরে একটা কোর বায়োপসি করা হবে। এই ফুসফুসের এই যে টিউমারটা পাওয়া গেছে, এই টিউমারটা স্টেজ কি বা ক্যান্সার আছে কিনা, মানে ফার্দার ট্রিটমেন্টটা করা হবে। তো আমি একটা জিনিস দেখলাম যে আমি এত দূর থেকে মানে সামান্য একটু চেষ্টা করে তার ডিসচার্জ সার্টিফিকেটের একটা কপি জোগাড় করেছি। আমি ব্যাংককে তার একজন অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলেছি, এবং যদি হামিদ সাহেব ভেতরে না থাকলেন তাহলে হয়তো তার সাথেও আমি কথা বলতাম। তো এই চেষ্টাটুকু করলে আমরা কিন্তু জানতে পারতাম যে জনাব আব্দুল হামিদ যে ব্যাংককে গিয়েছেন এটা পিওরলি মেডিকেল ট্রিটমেন্টের জন্য গিয়েছেন, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা অনেকটা মানবিক একটা ব্যাপার। হ্যাঁ, একজন একজন বয়োজ্যেষ্ঠ প্রাক্তন রাষ্ট্রপতি, একজন মুরব্বী, একজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ, একজন পোরখাও রাজনীতিবিদ, বাংলাদেশের ইতিহাসের সাথে যার নাম জড়িয়ে আছে এবং বাংলাদেশের জন্য যার অনেক ত্যাগ রয়েছে, এরকম একজন মানুষ 81 বছর বয়স, সেই বয়সে সে একটু চিকিৎসার জন্য বিদেশে গেছে। অথচ আমরা সেই সত্যটুকু না জেনে এটা নিয়ে গাল গল্প বানিয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় এনে, এবং যে কথা আমি শুরুতে বলছিলাম, আমাদের রিটায়ার্ড মাল, সেই তাকে আমি আজকাল জোকার বলি, তিনি একটা বিনোদনের চরম উৎস। হ্যাঁ, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি দরকার হলে তিনি পদত্যাগও করার হুমকি দিচ্ছেন আর কি। হ্যাঁ, তিনি এই হামিদ সাহেবের এই বিদেশ যাত্রা নিয়ে দোষীদের শাস্তি না দিতে পারলে নিজে পদত্যাগ করবেন। তার তো মিনিমাম আত্মসম্মান বোধ থাকলে তার আরো ধরেন আরো অনেক আগেই তার পদত্যাগ করার কথা ছিল, কিন্তু এইসব তো তিনি করেননি। যাই হোক, আমরা আমি ব্যক্তিগতভাবে দোয়া করি আব্দুল হামিদ সাহেব যেন তার যেন বড় কোনো অসুখ না হয়, এবং যে জন্য তিনি ব্যাংকক গিয়েছেন সেই চিকিৎসা সম্পন্ন করে তিনি যেন আবার ভালোভাবে বাংলাদেশে ফিরে আসতে পারেন। প্রিয় বন্ধুরা, এই এই সামান্য বিষয় অনেকের কাছে মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দুটি কারণে। যে আমাদের সত্যটা জানা দরকার, দ্বিতীয় হলো যে আমরা আসলে এই কান রেখে চিলের পেছনে ছুটি আর কি, চিল কান নিয়ে গেছে শুনে কানের জায়গায় আছে কিনা দেখি না, আমরা চিলের পেছনে ছোটা একটা জাতিতে পরিণত হয়েছে। আমাদের মানবিকতা কোথায় নেমে গেছে আমরা আমরা আমার মনে হয় একটু ভেবে দেখা দরকার। আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে এই টোকাই কিছু সমন্বয়ক নামধারী ছাত্র নেতারা, এবং পেছন থেকে কারা কলকাঠি নাড়ছে, এইসব বিষয়গুলো নিয়ে আমার মনে হয় একটু একটু ভাবা দরকার।